বিদ্রোহী প্রার্থী হয়েছে এমন কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি। এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণে জড়িত ৬, সহযোগী ২ জন, আদালতে অভিযোগপত্র জমা আজ। রোহিঙ্গাদের ভাষান্তরে নেয়ার পরও বিদেশি সহায়তার আশা, কাজ করবে দেশি এনজিওগুলো। শনিবার থেকে করোনার অ্যান্টিজেন টেস্ট, উৎপাদকের কাছ থেকে কেনা হবে টিকা। এবং বিশ্বে করোনায় একদিনে ১২,১০০ জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রেই ২৭০০, শনাক্ত ৬,১২,০০০। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছে বিস্তারিত খবরে। বিদ্রোহী প্রার্থী হয়েছিল এমন কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। আগামীতে কোনো বিদ্রোহী প্রার্থীও দেখতে চায় না দল। যদিও দলের কেউ নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায়, তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে আর কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আসছে আরেকটি বড় স্থানীয় সরকার নির্বাচন। 4 ধাপে ভোট হবে 194 পৌরসভায়। এর মধ্যে 25টি পৌরসভার ভোট 28 ডিসেম্বর, আর জানুয়ারির মাঝামাঝিতে দ্বিতীয় ধাপে ভোট হবে 60টিতে। 105 জনের মধ্য থেকে 25 প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। দলের নেতারা এরই মধ্যে সতর্ক করেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হন। সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বোর্ডে তো একক প্রার্থীই নেই, তারপরেও যারা এই সিদ্ধান্ত অমান্য করে নিজেরা দাঁড়ায়, দলের থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা, দলের কোনো পদ পদবি না দেওয়া, তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া ইত্যাদি হতে পারে। এখন যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। যদি কেউ মনোনয়নপত্র জমা দেয়, তাকে আমরা চেষ্টা করব উড্ড করানোর জন্য। যদি উড্ড না করে, তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার কোনো ধরনের তিল পরিমাণ ছাড় দেবে না আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। গত বছর 473 উপজেলায় আওয়ামী লীগের 200-র বেশি বিদ্রোহী প্রার্থী ছিল, জয় পান 140 জন। তখনই সিদ্ধান্ত হয় বিদ্রোহী প্রার্থী ও তার মদতদাতাদের বহিষ্কার করার, যদিও পরে সবাইকে ক্ষমা করে দেয়া হয়। আমরা এখন এটাও দেখছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এবার এটাও দেখেছি যে যিনি মেয়র প্রার্থী, তিনি এর আগে দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে কোনো নির্বাচন করেছেন কিনা, এটা আমরা দেখেছি। এবং এই ধরনের 2-3 জনকে পাওয়া গেছে যাদেরকে আমরা মনোনয়ন দিইনি। প্রথম ধাপে 25 পৌরসভায় ভোট হবে ইভিএমে, আর দ্বিতীয় ধাপে 60টির মধ্যে অর্ধেক পৌরসভায় ভোট হবে ব্যালটে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত। সকালে তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে গ্রেপ্তারকৃত 8 আসামিকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান, তারেকুল ইসলাম, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান সরাসরি ধর্ষণে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। বাকি 2 জন সহযোগী। গত সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে 8 আসামি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। গত 25শে সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। সেদিন রাতেই মামলা হলে গ্রেপ্তার করা হয় 8 জনকে। তাদের সবাই রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ভাষান্তরে যাওয়ার পরও রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থার সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটা নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছে। সম্প্রতি ভাষান্তর পরিদর্শন করে কথা জানান এনজিও কর্মকর্তারা। ভাষান্তর আশ্রয়ন প্রকল্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় 20 বছর আগে জেগে ওঠে এই দ্বীপ ভাষাঞ্চর। দীর্ঘ সময়ের ব্যবধানে এর আয়তন এখন 13,000 একর।
মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। দ্বিতীয় দফায় ভাষাঞ্চর পরিদর্শনে আসে দেশীয় 22টি এনজিওর প্রতিনিধি দল। তারা জানান, জাতিসংঘ ছাড়াও অনেক বিদেশি এনজিও রোহিঙ্গাদের স্থানান্তর না চাইলেও দাতাদের কাছে ভাষাঞ্চরের অবস্থান তুলে ধরে সহায়তা চাইবেন তারা। কাজ করবে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের ডোনারকে আমরা ওভাবে প্রপোজাল পাঠাবো এবং সেটার জন্য আমরা অলরেডি কথাও বলেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে যে তোমরা যাও, কাজ করো, প্রাথমিকভাবে তোমরা শুরু করো। যখন এটা একটা সেট আপ হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা নিজেরাও ভিজিটে আসবো, এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের থাকার জন্য 120টি ক্লাস্টারে নির্মাণ করা হয়েছে 1440টি ঘর। এনজিও প্রতিনিধি দল ঘুরে দেখেন কয়েকটি ক্লাস্টার ও সুযোগ সুবিধা। সবকিছু মিলিয়ে আমি ওভারঅল বলতেছি এটা অনেক, যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো। এখানে আপনার দেখলাম যে প্রায় 3 ঘন্টার মতো লাগছে আমাদের। আর ভিতরে যে এখানে যে ক্যাম্পের ভিতরে বা ভাষাঞ্চলের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড। তাদের আসা উচিত, তাদের এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আপনি এখানে রাস্তাঘাট হাঁটলে দেখবেন যে পাশে বিন করা আছে আপনার ময়লা আবর্জনা এখানে ফেলার জন্য, যেটা আমি পাংশাপুরিতেও দেখছি। মানে আশা করি এখানে রোহিঙ্গারা বলেন, এখানে বাংলাদেশিরা বলেন, যারা এখানে থাকুক, যদি রোহিঙ্গারা না আসে সেই ক্ষেত্রে যদি বাঙালিরও এখানে আসে বা বাংলাদেশের মানুষ যারা দুস্থ মানুষ আছে তাদেরকে যদি এখানে রাখা হয়, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো একটা মানুষের জন্য জীবনযাত্রার জন্য বসবাসের জন্য এর চেয়ে বেটার হতে পারে না। শুক্রবার প্রথম ধাপে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের ভাষাঞ্চরের প্রতি আকৃষ্ট হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা সময় দেখা দেয় সহিংসতার ঘটনা। সম্প্রতি এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষাঞ্চর। এদিকে রোহিঙ্গাদের ভাষাঞ্চরের স্থানান্তরের বিষয়ে জানলেও এর সঙ্গে সম্পৃক্ত নয় জাতিসংঘ। এক বিবৃতিতে কথা বলেছে সংস্থাটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের আগে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের সরানোর পক্ষে নয় তারা। স্বেচ্ছায় রোহিঙ্গা স্থানান্তর নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই সংস্থা। সপ্তাহের শেষ নাগাদ ভাষাঞ্চরে যাচ্ছে রোহিঙ্গাদের প্রথম দল। এর ঠিক আগ মুহূর্তে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটি বলেছে, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নেয়ার যে পরিকল্পনা সরকার চূড়ান্ত করেছে তার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই জাতিসংঘের। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের আগে সার্বিক সুরক্ষা বিষয় কারিগরি মূল্যায়ন করতে বারবার আহ্বান জানানো হয়েছে। সরকারের অনুমতি পেলে জাতিসংঘ এই নিরপেক্ষ মূল্যায়নে এখনও প্রস্তুত আছে। এদিকে সকালে রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন টিকআপ টক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের 6 রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মতো তারাও ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তর দেখতে চান। আমরা রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির জন্য অপেক্ষা করছি। তবে এই মূল্যায়নের আগে রোহিঙ্গাদের সরানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা আগেভাগে নেওয়া সিদ্ধান্ত। এ প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। ইইউর এই প্রতিনিধিরা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের দেশ নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তবে এই সমস্যার সমাধানে একক ভূমিকা রাখলে হবে না, সবাইকেই এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ শুরু করতে আমরা কাজ করছি। মিয়ানমারের নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখছি। শুধু ইউরোপীয় ইউনিয়নের একক ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে হবে না, পুরো বিশ্ব কি করছে সেটাও দেখতে হবে। চীন, ভারত, আসিয়ানকেও ভূমিকা রাখতে হবে। অভিবাসন সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূতরা জানান, করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্ব এখন ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব অভিবাসনের পক্ষে, তবে তা হতে হবে বৈধ ও নিরাপদ। তারা জানান, ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনের রুটগুলো চিহ্নিত করতে এবং সেগুলো বন্ধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আর দুই দেশের বন্ধুত্ব জোরদারে ঢাকায় হবে আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠক শেষে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।
দেশে যারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন এ উদ্যোগ তাদের একটি বিশেষ বার্তা দেবে বলে মনে করছেন ভাস্কররা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা এবং এর প্রতিবাদে যখন রাজপথে নানা রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, তখন সরকারকে তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনকের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত জানালো দেশটি। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আঙ্কারায় একটি ভাস্কর্য স্থাপন করছে তুরস্ক, আর ঢাকায় হবে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব। শিগগিরই তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে। আর তথ্যমন্ত্রী জানান, ঢাকা আঙ্কারা ছাড়াও তুরস্কের ইস্তাম্বুল এবং বাংলাদেশের চট্টগ্রামেও এমন কিছু করা যায় কিনা ভেবে দেখছে দুই দেশ। এছাড়া মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা আসবেন বলেও জানান তিনি। টার্কির আপনার বিজনেস ক্যাপিটাল হচ্ছে ইস্তাম্বুল এবং বাংলাদেশের বাণিজ্য নগরী হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলি আমরা চট্টগ্রাম। তো সেখানেও কি করা যায়, যে এরকম কিছু করা যায় কিনা সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। তুরস্কের এই বন্ধুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাস্কররা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন তারা। এর মধ্যে দিয়ে কিন্তু একই সাথে আমরা এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী এবং কি বলে উদ্দেশ্যবাজদেরকেও কিন্তু আমরা একটা জবাব দিতে পারবো এবং জনমনে কিন্তু একটা স্পষ্টতা তৈরি হওয়ার সুযোগ থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসাবে এমন ভাস্কর্য বিনিময়ের রেওয়াজ দীর্ঘদিনের বলেও জানিয়েছেন তারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা সমাবেশ করা যাবে না। বুধবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি পালন করছে। এতে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেউ এই নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। এদিকে ঢাকায় অনুমতি ছাড়া মিছিল, সভা সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তকে গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত বলছে বিএনপি। এ নিয়ে ডিএমপি বিজ্ঞপ্তি দেওয়ার পর এক বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত এই বিবৃতিতে ফখরুল আরও বলেন, সরকারের এ সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। অনুমতির নামে রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এতে রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত হবে বলেও আশঙ্কা তার। একে গণবিরোধী সিদ্ধান্ত বলে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে বিবৃতিতে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার সমাধান হয়েছে বলে দাবি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। তিনি বলছেন, সেতু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা ও রাস্তার প্রশস্ততা বাড়াতে দরকারে পিলার ভেঙে ফেলা হবে। তবে সেতু বিভাগ জানাচ্ছে, এখনো কোনো সংশোধিত নকশা জমা দেয়নি মন্ত্রণালয়। 4 মাসেও নকশার জটিলতার সমাধান না আসায় প্রকল্পের সময় বাড়ার শঙ্কা করছে তারা। পদ্মা সেতুতে রেল সংযোগের মাওয়ার 14-15 এবং জাজিরার 25-এর 2টি পিলার নিয়ে আপত্তি তোলে সেতু কর্তৃপক্ষ। এরপর থেকে সেখানে কাজ বন্ধ প্রায় 4 মাস। এ সংকট কাটিয়ে উঠতে দুপক্ষের প্যানেল অফ এক্সপার্টদের সঙ্গে যোগ দেন বুয়েটের বিশেষজ্ঞরাও। চলে কয়েক দফা চিঠি চালাচালি, তারপরও আসেনি সমাধান। বুধবার ফরিদপুরের ভাঙায় রেলের স্লিপার নির্মাণের কাজ উদ্বোধন করতে এসে রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত মাত্রায় এগুচ্ছে। এ সময় নকশার জটিলতায় কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিচ্ছি। 15.5 এবং 5.7 আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব। যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরাই নিতে হয় সরাই নেব।
তবে সেতু সচিব বলছেন এখনো রেলের কাছ থেকে কোনো সংশোধিত নকশা পায়নি তারা। তাদের একটু ডিজাইনটা রিভাইজ করতে হবে। এটা রেল সচিব মহোদয় আমার সাথে একমত হয়েছেন যে আমাদের এটা রিডিজাইন করতে হবে। রিডিজাইন করে তারা দিলে আমরা এটা অ্যাপ্রুভাল, বা আমাদের তো অ্যাপ্রুভালের ব্যাপার না, আমরা হয়তো যে ঠিক আছে এখন করা যায় এইভাবে আমাদের পিডি সাহেব একটা মতামত দিয়ে দিবেন। এখন বিষয়টা রেলওয়ের এন্ডে, রেলওয়ে প্রান্তে এটা আমি মনে করি পেন্ডিং আছে, তো তারা এটা করে ফেলবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 2024 সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও নকশার জটিলতায় সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এ বিষয়ে আদালতকে কিছু জানাতে পারেনি দুদক। এতে ক্ষুব্ধ হাইকোর্টের মন্তব্য, দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক তাকে আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেয়া হবে না। আর এ প্রশ্নে জানাতে সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক থাকাবস্থায় 2,500 কোটি, পিপলস লিজিং থেকে 3,000 কোটি এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। সেপ্টেম্বরে টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা পেলে দেশে ফেরার আবেদন করেন হাইকোর্টে। পরে সেই আবেদন নাকচ করে আদালত। এর আগে বিনিয়োগকারীদের আবেদনে পিকে হালদার সহ 20 জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। পরে আদালতকে দুদক জানায় পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা চাইলে বিচারিক আদালতে যায় তারা। রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। তবে এর কপি এখনও দুদকের কাছে পৌঁছায়নি। গত 15/9/2020 তারিখে আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি। সে আবেদনের আদেশটা আমরা এখনো পাইনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে 9 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে দুদককে। তো কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে 2.5 মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। দুদক যে মামলা দায়ের করেছে তার সম্পত্তির বিষয়ে সেই দুর্নীতির মামলাটাও তাকে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। গত বছর ক্যাসিনো কেলেঙ্কারির তদন্ত শুরু হলে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগ পায় দুদক। পরে 8 জানুয়ারি প্রায় 274 কোটি 91 লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে তারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর আগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আতিকুল্লাহকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ রায় দেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2013 সালে হত্যা করা হয় আতিকুল্লাহকে। 7 বছর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ হয় এই মামলার বিচার কাজ। রায় শুনতে আদালতে ভিড় করেন কোন্ডা ইউনিয়নের অনেক মানুষ। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় 7 জনকে। তারা হলেন জাহাঙ্গীর, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন, শিহাব আহমেদ শিবু, তাজুল ইসলাম তানু ও আসিফ এবং গুলজার হোসেন। এদের মধ্যে কারাগারে থাকা জাহাঙ্গীর ও ইমনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক। পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই মামলা রায়ে সন্তুষ্ট প্রকাশ করে। এবং আমি মনে করি যে রাষ্ট্রের যে কোনো একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা এবং তার ন্যায় বিচারটা আজকে খুব জরুরি ছিল এবং এলাকার আধিপত্য বিস্তারের জন্য এবং চেয়ারম্যান হওয়ার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আতিকুল্লাহ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। এই মামলায় অপর আসামি সম্পাক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন আসামিরা, তাই উচ্চ আদালতে যাবেন তারা। একটা হত্যা মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হয় সর্বোচ্চ সাজার জন্য। আমরা বলবো যে এইখানে এই মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পরেও বিজ্ঞ আদালত আমাদের এই আসামিদেরকে সাজা দিয়েছেন বা ফাঁসি দিয়েছেন। আমরা মনে করি যে এই আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। রায় সন্তোষ জানান নিহত আতিকুল্লাহ স্বজনরা।
পাশাপাশি রায় দ্রুত কার্যকর ও পলাতকদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। জোরালো দাবি, যেহেতু কুন্ডা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা জনগণের আমি প্রতিনিধি, তাদের পক্ষ থেকে আমার জোরালো দাবি তাদের অতি সত্বর গ্রেফতারপূর্বক তাদের ফাঁসি কার্যকর করা হবে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় 2015 সালের 2 জুলাই। আর 21 সাক্ষীর মধ্যে সাক্ষী দিয়েছেন 11 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। প্রাথমিকভাবে 10 জেলায় শুরু হচ্ছে পরীক্ষা। এ পদ্ধতিতে মাত্র 20 মিনিটের মধ্যেই করোনা সংক্রমণ শনাক্ত করা যাবে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব জেলায় RT-PCR ল্যাব নেই এমন 10 জেলায় প্রথমে শুরু হলেও পরে পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো হবে। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকলে সংশ্লিষ্টরা এ পরীক্ষার অনুমতি দেওয়ার কথা বলে আসছিলেন। 17 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর বিলকিস বেগমের সই করা এক চিঠিতে এ পদ্ধতিতে করোনা পরীক্ষায় সরকারের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। এর আগে 10 জুলাই সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে জাতীয় পরামর্শ কমিটিও ঔষধ প্রশাসনকে অ্যান্টিজেন নির্ভর পরীক্ষার অনুমতি দেওয়ার পরামর্শ দেয়। এর মধ্যে আমরা কিছু কিট পেয়েছি এবং আমাদের প্রস্তুতিও কমপ্লিট হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় 10টি জেলায়, যেখানে জেলা হাসপাতালে আমরা এই পরীক্ষাগুলো শুরু করছি এবং আমরা আশা করছি শনিবার থেকে সেটা শুরু করতে পারবো। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন কিনবে সরকার। সকালে এ নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালে মোস্তফা কামাল জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগের। এর ফলে টেন্ডার আহ্বান ছাড়াই ভ্যাকসিন কিনতে পারবে সরকার। এজন্য অর্থ বরাদ্দ নিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে আলোচনা হবে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায় ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় মূল্য ধরা হয়েছে $2.8 কোটি। পিপিআর এর মধ্যেই পিপিআর অনুসরণ করে পিপিআর এর যে কথাটা বলা আছে এটা ছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিতে। এটা কিনতে হবে সরাসরি পারচেজে। এদিকে দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 25 এবং নারী 13 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,713 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 15,972 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,198 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.76%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4,69,423 জনে। সুস্থ হয়েছেন আরও 2,562 জন। এ নিয়ে মোট সুস্থ 3,85,786 জন। নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, কোনো ক্ষতিপূরণ ছাড়াই রেকর্ডকৃত জমি কাটার উদ্যোগ নিয়েছে পাউবো। তবে অভিযোগ নাকচ করে পাউবোর দাবি, খননের নির্ধারিত এলাকায় ব্যক্তি মালিকানার কোনো জমি নেই। বংশ পরম্পরায় এ জমিতে আবাদ করে আসছেন ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃষকেরা। এখানকার আবাদেই চলে সংসার। তবে হঠাৎ করে নদী খননের নামে এসব জমি খননের তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালপুর ও ভুয়াপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্প্রতি নদী খননের উদ্যোগ নিয়েছে পাউবো। স্থানীয়দের দাবি, যেখানে খনন চলছে সেটি নদী নয়, তাদের নামে রেকর্ডকৃত ফসলি জমি। এ জমির জন্য প্রতি বছর ভূমি কর দেন তারা। প্রত্যেক সম্পদ, এই সম্পদ আমাদের খাজনা খারিজ দেওয়া এবং আমাদের রেকর্ডের সম্পদ। নদী খনন করলে পরে আমরা সর্বসারা হয়ে যাব, আমাদের মাথা গুজার মতো কোনো ঠাই থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আকুল আবেদন, আমনে আঙ্গুর এই নদী খননটা আমাদের আবাদের জমির মধ্যে জানি নেন না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিয়েই খনন শুরু করা উচিত। একান্তই সরকারের কাজ, এটা যদি করেন তাহলে আমাদের জনগণের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে জমির মূল্য নির্ধারণ করে ড্রেজিং করার আমি অনুরোধ করছি। তবে অভিযোগ অস্বীকার করে পাউবো বলছে, সরকারি সম্পত্তিতেই চলছে ড্রেজিং। যদিও স্থানীয়দের অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রথম কথা হলো যে সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি থাকার কথা না, কারণ এটা নদী। তারপরেও যদিও কোনো না কোনোভাবে হয়তো অবৈধভাবে হতে পারে, হয়তো কেউ নাম খারিজ করে নিজের নামে জোট করে নিছে,
তো সেইখানেও তার সে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ তার সেই ফসলি জমি বাড়িঘর সেটারে আমরা একটা পার্মানেন্ট রূপ দিতে চাচ্ছি। আমার উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়ে সরেজমিন তদন্ত করে কাগজপত্র যাচাই ক্রমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা দিই। যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় 215 কোটি টাকা ব্যয়ে খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জামালপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভ্যান চালক শম্পার পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শম্পার লেখাপড়ার খরচ, বাবার চিকিৎসার দায়িত্ব, নতুন ঘর নির্মাণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন উপহারে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন শম্পা ও তার পরিবার। জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শম্পা খাতুন 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় শম্পার বাবা শরীফুল ইসলামের। এরপর থেকেই তিনি শয্যাশায়ী। সবজি বিক্রি করে সংসারের হাল ধরেন শম্পার মা নেবুজা বেগম। তারপরও সংসারে থেকে যায় টানাটানি। বাবার ওষুধের টাকা জোগাড় করতে 1.5 বছর আগে ভ্যান চালানো শুরু করে শম্পা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে প্রধানমন্ত্রীর। দায়িত্ব নেন পরিবারটির। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। বুধবার থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণের কাজ। উন্নত চিকিৎসার জন্য শম্পার বাবাকে পাঠানো হয় ঢাকায়। অ্যাম্বুলেন্সে করে আমরা ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী তাকে যেখানে চিকিৎসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন সেই অর্থোপেডিক ইনস্টিটিউট, অর্থাৎ আমরা যাকে পঙ্গু হাসপাতাল হিসেবে সবাই চিনি, সেখানে তাকে আমরা এক্ষুনি পাঠাবো। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি শম্পা ও তার পরিবার। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মেয়ে ভ্যান চালাইয়া আমার সংসার চালা, আমার খুব দুঃখ। মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ করে আমাকে ঘর দিছে আর সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে। আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, আমাদের সংসারের দায়িত্ব নিয়েছে, আমার আর ভ্যান চালান লাগবে না। প্রধানমন্ত্রীর পদক্ষেপে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে শম্পা ও তার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় 1 দশক ধরে কোনো মজা পুকুর সংস্কার হচ্ছে না। ফলে একদিকে যেমন পুকুরগুলো মশার উৎপত্তি স্থলে পরিণত হয়েছে, তেমনি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পুকুরের পানি। ফলে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এসব পুকুর দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনায় প্রায় 25 লাখ মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই জেলায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে অন্তত 1/2 পুকুর। পৌর শহর ও উপজেলা সদরের এসব পুকুর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভর্তি। কোথাও ভরাট হয়ে এমন অবস্থা হয়েছে যে সেগুলোকে আর পুকুর বলে চেনারও উপায় নেই। সংস্কার না হওয়ায় এসব পুকুরের পানিও ব্যবহারের অযোগ্য। মশার নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পুকুরগুলো। পুকুরটা আবর্জনায় বইরে গেছে, পুকুরটা পরিষ্কারও করে না, কেউ কাজ কামও করতে পারে না। এখন যদি আবার নতুন করে সুন্দর করে পুকুরটা আপনার পূরণ করে দেয়, তাহলে আমরা সবাই এখানে গোসল টোসল করতে পারি। দুর্গন্ধ ফালায় আমরা আশেপাশের বাসা বাড়ি সবাই কষ্ট রোগে ভুগতেছে। এরই মধ্যে 17টি পুকুর সংস্কারের টেন্ডার ডাকা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, ধীরে ধীরে সব পুকুরই ব্যবহার উপযোগী করা হবে। জনস্বাস্থ্য প্রচলিত একটি প্রকল্প নেওয়া হয়েছে, টেন্ডার হয়ে গেছে 17টা পুকুরের। পরবর্তী পর্যায়ে আমরা পৌরসভার মধ্যে যেসব পুকুর আছে সেসব পুকুরের ক্ষেত্রেও একই প্রকল্প গ্রহণ করবে সরকারের তরফ থেকে, এবং আশা করছি জনগণ এই প্রকল্প থেকে খুব ভালো সুবিধা এবং উপকার পাবে। এসব পুকুর সংস্কার হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারেও কাজে লাগবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের আব্দুল আজিজ দেশের টানে অংশ নেন 71-এর স্বাধীনতা যুদ্ধে। 35 বছরেরও বেশি সময় ধরে গ্রামে গ্রামে শোনান মুক্তিযুদ্ধের গল্প। নিজের অর্থে শিশুদের মাঝে বিতরণ করেন মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের বই। মাগুরার গ্রামে গ্রামে শিশুদের গল্প শোনান মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। গাছের তলায় মাঠে যেখানে এই সুযোগ পান তুলে ধরেন 71-এর বীরত্বের গল্পগাথা, আর শিশুরাও শুনেন মুগ্ধ হয়ে। তিনি আমাদের খুব ভালোবাসেন, তা আমরাও ওনাকে অনেক ভালোবাসি এবং আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি। নিজের অর্থে বাড়ি বাড়ি গিয়ে বিলি করেন নানা ধরনের বই। কেবল তাই নয়, 1985 সালে নিজ গ্রামে গড়ে তোলেন আর্ট স্কুল। প্রতি শুক্রবার বিনামূল্যে শেখানো হয় ছবি আঁকা।
উনি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের গল্প শোনান, নিজের পকেটের টাকা দিয়ে বাচ্চাদের গল্পের বই কিনে দেন। সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটাই করে, মানুষ ভালো থাকে, ভালো চলে, সেই চেষ্টাটা, সেই বুদ্ধিটা সবার দেয়। ছোটকালেতে আমাদের আমাদের খেলাধুলা শেখাতো এবং মুক্তিযোদ্ধা ওনার সঙ্গে আমি করেছি, ভালো ফাইট করেছে এই রাউতারায়। প্রতিটি শিশুই হয়ে উঠুক দেশ গড়ার কারিগর, সেই প্রত্যাশা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের। আজকে আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কর্তব্য বাচ্চাদের মাঝে যায়, যাতে তারা এই দেশের সম্পর্কে জানতে পারে, শেখ মুজিব সম্পর্কে জানতে পারে, ৭১-এর যে ঘটনাগুলো ঘটছে, কি ঘটছে, অনেক কিছুই বইটি থাকে না, কিন্তু এগুলো যদি বাস্তব জানতে পারে, এইগুলো নিয়ে কিন্তু আমার চিন্তা। 1938 সালে মাগুরার রাউতারা গ্রামে জন্মগ্রহণ করেন মানুষ গড়ার এই কারিগর আব্দুল আজিজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 12,300 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 14,98,000 ছাড়ালো, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 6,12,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত 6,48,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, 2,700 জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে 1,88,000 নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,79,700-র বেশি। মোট আক্রান্ত 1,42,99,000। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 825 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,819 জনের দেহে। একদিনে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলের সবচেয়ে বেশি 48,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 64,36,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 669 জনের মৃত্যু নিয়ে মোট মৃত 1,74,531 জন। এছাড়াও ইতালিতে 684 জন, যুক্তরাজ্যে 648 এবং পোল্যান্ডে 609 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বঙ্গবন্ধু টি-20 কাপে হারের বৃত্ত ভেঙেছে বেক্সিমকো ঢাকা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে মুশফিকের দল। বাঁচা মরার ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে 7 উইকেটে। রবিউল ইসলাম রবির স্পিনে মাত্র 108 রানে আটকে যায় তামিমের বরিশাল। জবাবে ইয়াসির মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 7 বল আগেই লক্ষ্যে পৌঁছায় ঢাকা। 20 রান খরচায় 4 উইকেট নেয়া রবিউল হয়েছেন ম্যাচ সেরা। ভাগ্যের সন্ধানে ছকে ওলট পালট, ভালো শুরু তবু অধরা ফরচুন বরিশালের। মিরাজের জায়গায় ওপেনিংয়ে এসে 9 রান সাইফের। আস্থার জায়গা থেকে সরে এসে প্রথম বলে বিদায় পারভেজ ইমনের। রানের সন্ধানে সংগ্রাম অব্যাহত আফিফের। 28 রানে নেই 3 টপ অর্ডার, বাকিরাও টালমাটাল। বল হাতে দুর্দান্ত রবি শফিকুলরা। উন্মত্ত কীর্তন খোলা ত্রাস তখন বরিশাল বন্দরে। তামিমের ব্যাটের রান ছিল সেই ভরসাও এই যাত্রা 31 রানের বেশি দিল না। যদিও এরই মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 6,000 রানের মালিক হন তামিম। 212 ইনিংসে এই রান ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপ হিরো ইরফান শুক্কুর টি-20তে ম্লান। আর ওপেনিং এ প্রমোশন কাজ না করায় লোয়ার মিডল অর্ডারে ফিরেও মিরাজের নড়বড়ে ব্যাটিং। তৌহিদ হৃদয়ের বিদায়ের পর ধরবে হাল। অবশিষ্ট থাকলো না এমন কোনো নজওয়ানা। বৃত্তের বাইরে ভাববেন কি, তামিমদের তখন অস্তিত্বের লড়াই। 108 রান আর যাই হোক জয়ের নিশ্চয়তা দেয় না। তারপরও ঢাকার নড়বড়ে শুরু। নাইম রবির উদ্বোধনী জুটি ভাঙে দুর্ভাগ্যজনকভাবে। টপ অর্ডারে নিষ্প্রভতা সামলাতে এবার নিজেকেই 3-এ প্রমোট করলেন অধিনায়ক মুশফিক। ছোট টার্গেটে কি দরকার অহেতুক ঝুঁকি? ক্যাপ্টেন মুশির বার্তা মনোপুত হয়নি বাকিদের। তবে ছোট তামিম ও ইয়াসিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আখেরে লাভ হয়েছে দলেরই। 7 বল হাতে রেখে অনায়াস জয়। শেষ দিকে অহেতুক যেতে হয়নি রোমাঞ্চের মধ্য দিয়ে। 3 ম্যাচ হারের পর অবশেষে মেলানো গেছে কম্বিনেশন সংক্রান্ত পাজল। 7 উইকেটের জয়। ফরচুন বরিশালের দেয়া ভাগ্য সাথে নিয়ে এবার লড়াইয়ে ফেরার পালা ঢাকা। 3 ম্যাচ হারের পর অবশেষে মেলানো গেছে কম্বিনেশন সংক্রান্ত পাজল। 7 উইকেটের জয়। ফরচুন বরিশালের দেয়া ভাগ্য সাথে নিয়ে এবার লড়াইয়ে ফেরার পালা ঢাকা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু টি-20 কাপে রোমাঞ্চ ছড়িয়েছে দিনের দ্বিতীয় ম্যাচ। শেষ ওভারের নাটকীয়তায় মিনিস্টার গ্রুপ রাজশাহীকে 1 রানে হারিয়েছে ইনফর্ম গাজী গ্রুপ চট্টগ্রাম। টানা 4 ম্যাচ জিতে দাপট ধরে রাখল মিঠুনের দল। দ্রুত রান তুলেছে চট্টগ্রামের উদ্বোধনী জুটি। 34 রান করে সৌম্য ফেরেন 8ম ওভারে। দলকে শক্ত অবস্থানে নেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক সৈকত।
শেষ পর্যন্ত 5 উইকেটে আসরের সর্বোচ্চ 176 রান তোলে চট্টগ্রাম। 78 রানে অপরাজিত থাকেন লিটন, সৈকত করেন 42 রান। জবাবে ইমন 58, শান্ত 25 আর আশরাফুলের 20 রানে এগিয়ে যায় রাজশাহী। পরবর্তীতে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে মাহেদি ফেরেন 25 রান করে। শেষ ওভারে দরকার ছিল 14 রান। মুস্তাফিজকে ছক্কা ও 4 হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়েছিলেন রনি তালুকদার, তবে শেষ বলে 4 রানের হিসেব মেলাতে পারেননি তিনি। মুস্তাফিজ নিয়েছেন 3 উইকেট। বিসিবির কোভিড প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল। সব ঠিক থাকলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। সফরে এসে থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টিনে, তবে 3 দিন হোটেলবন্দি থাকার পরই অনুশীলনে নামতে পারবে সফরকারী দল। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা উইন্ডিজদের। তার আগে রুটিন ভিজিটে উইন্ডিজ প্রতিনিধি দল। করোনা পরবর্তী ক্রিকেটে এবার 2 প্রতিনিধির সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। সিরিজের 2 ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শনে সবুজ সংকেত মেলেছে। কোভিড প্রোটোকল নিয়েও সন্তুষ্ট উইন্ডিজ বোর্ডের পরিচালক ডাক্তার আকসাই মানসিং ও নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ে। কোভিড প্রোটোকল নিয়ে বিসিবি আমাদের বিস্তারিত বলেছে। ইতিমধ্যে তারা 3টি টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে সবকিছু বিসিবি মেনে চলেছে। গত 2 দিন আমরা ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছি। ফ্যাসিলিটিস এবং কোভিড প্রোটোকল আন্তর্জাতিক মানের। মেডিকেল দৃষ্টিকোণ থেকে আমরা সন্তুষ্ট। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, অনুশীলন ও ম্যাচ ভেন্যু সবকিছুই আন্তর্জাতিক মানের। 2016 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সময় বাংলাদেশে এসেছিলাম। তখন এখানকার নিরাপত্তা এবং ফ্যাসিলিটিস দারুণ ছিল, এখনো সেরকম আছে। বিসিবির সক্ষমতা আছে আন্তর্জাতিক মান নিশ্চিত করার। সফরে সে কোয়ারেন্টিন নিয়ে জটিলতায় পড়তে হবে না ক্যারিবীয়দের, তবে সবকিছু নির্ভর করছে কোভিড টেস্টের ফলাফলের উপর। বাংলাদেশে আসার আগে একবার কোভিড টেস্ট করবে সফরকারীরা, তারপর হবে আরও 3 দফা টেস্ট। আমরা 3 দিন হোটেলে থাকব। 3 দিন পর আমরা দ্বিতীয় দফা কোভিড টেস্ট করব। ফলাফল নেগেটিভ আসলে আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করব, আর 7 দিন পর নেটে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে প্রস্তুতি শুরু হবে। গুঞ্জন আছে উইন্ডিজ সিরিজে কমতে পারে একটি টেস্ট, তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি 2 বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতার পৌঁছে কোভিড টেস্ট করিয়েছেন জেমি ডে, সেই সাথে টেস্ট করিয়েছেন সাদ জামালরাও। নেগেটিভ রিপোর্ট নিয়েই শুক্রবার লড়াইয়ে নামতে হবে। কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দোহার আজিজিয়া গ্রাউন্ডে অনুশীলন হয়েছে লম্বা সময়। পরবর্তীতে সাদুদ্দিন বলেছেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে, দেশের জন্য ভালো কিছু নিয়েই ফিরতে চান এই তারকা। অন্যদিকে একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে মুখিয়ে আছেন দলের নবীন সদস্য রাকিব হোসেন। ম্যাচ ভেন্যু দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণ ক্ষমতার মাত্র 20% টিকিট ছাড়া হবে, সেই সংখ্যা 2000-এরও কম। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকেরা। আজকে আমাদের অনেক ভালো একটা ট্রেনিং সেশন ছিল, আমরা ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল। কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। বাংলাদেশ টিমের হয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ বাছাইপর্ব ম্যাচ খেলতে আসছি। আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, আমিও নিজে পরিশ্রম করতেছি বাংলাদেশ টিমের মূল একাদশে খেলার জন্য। যদি আমি খেলতে পারি তাহলে ভালো কিছু করার চেষ্টা করবো। সবাই আমার জন্য খুব দোয়া। সিলেটে হতে যাচ্ছে দেশের প্রথম প্রিপেইড প্র্যাকটিস গ্রাউন্ড। ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই এই গ্রাউন্ডটি তৈরি করা হচ্ছে। একই সঙ্গে 60 ক্রিকেটার কিংবা 3টি দল অনুশীলন করতে পারবে এখানে। শুধু তাই নয়, নবনির্মিত আউটার স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হচ্ছে, জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল ইসলাম চৌধুরী নাদেল। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও ক্রিকেটার কিংবা বিভিন্ন ক্লাব ও দলগুলোর অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত মাঠ। সুযোগ সুবিধা তো আরও দূরের বিষয়। এই সমস্যা দূর করতে 3 একর জায়গায় তৈরি হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সহযোগিতায় বাস্তবায়ন করছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। বাউন্ডারি দেয়ালটি নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ, আর উইকেট ও অবকাঠামোর কাজ হবে বিসিবির নির্দেশনায়। 8টি সিমেন্টের উইকেট ছাড়াও থাকবে আরও 10 থেকে 12টি উইকেট। যে দলগুলো এখানে অনুশীলন করতে আসবে তাদের একটি ন্যূনতম ফি দিতে হবে, তবে সেটি খুব বেশি হবে না।
অন পেমেন্ট প্র্যাকটিসের সুযোগ সুবিধা করা। সেটা আমরা আমাদের এই স্টেডিয়ামের লাগোয়া যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা আবেদন করেছি 3 একর ভূমির জন্য। সেটা যদি আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ বাউন্ডারি করে দিবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এদিকে প্রথমবারের মতো পাশাপাশি দুটো আন্তর্জাতিক স্টেডিয়াম পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনিতেই 7টি আন্তর্জাতিক মাঠের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখন পাশের আউটার স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। অবকাঠামোর কাজ শেষের পর এখন মাঠে ঘাস লাগানোর অপেক্ষা। সব কাজ শেষে এটি পরিচিত হবে সিলেট গ্রাউন্ড 2 নামে। আইসিসির যে অ্যাক্রিডিটেশনের জন্য যা যা কমপ্লায়েন্স প্রয়োজন প্রতিটাই এই জায়গায় রয়েছে। সেই কারণে ইতিমধ্যে ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে। এই আউটার স্টেডিয়ামটির নাম এখন গ্রাউন্ড 2 বলতে চাচ্ছি। অনুশীলন সুবিধা সম্বলিত মাঠ আর একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে সিলেটের ক্রিকেট এখন জেগে ওঠার অপেক্ষায়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।